আসসালামু আলাইকুম। তুরস্কের ইস্তাম্বুল থেকে আপনাদের সাথে আছি আমি সরওয়ার আলম। ইরান তার হিট লিস্ট প্রকাশ করেছে। ইরানের একটা পত্রিকা। পত্রিকাটি ইরানের সরকার ঘেঁষা। সেই পত্রিকাটি বলেছে যে ইরানের এ পর্যন্ত যতজন নেতা হত্যা করা হয়েছে, বিশেষ করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনেইকে হত্যা করার প্রতিশোধ হিসাবে ইরানের বর্তমান সর্বোচ্চ ধর্মীয় নেতা তার ছেলে মুজতবা খামেনেই যে প্রতিশোধের ডাক দিয়েছেন, সেই প্রতিশোধের লিস্টে ১৩ জন লোক রয়েছে। ইসরায়েল, আমেরিকা এবং ইউরোপের গুরুত্বপূর্ণ ১৩ নেতা। তারা বিভিন্নভাবে ইরানের ওই পত্রিকার কথা অনুযায়ী তারা বিভিন্নভাবে ইরানের এই ঘটনার সাথে সম্পৃক্ত। অর্থাৎ পত্রিকার কথা অনুযায়ী তারা ইরানে এই যে হামলাগুলো হয়েছে সেই হামলাগুলোর ক্ষেত্রে অনেক বড় অবদান রেখেছে ইসরায়েলের পক্ষে। ইরানের হামশাহর নামক পত্রিকাটি এরকম একটা লিস্ট প্রকাশ করেছে। লিস্টে কারা আছে এটা আমরা দেখব। লিস্টে যারা আছে তাদের আসলেই বিষয়টা কি এবং এটা ইরানের সরকারের পক্ষ থেকে কিনা, ইরানের সরকার এটা নিয়ে কি ভাবছে, এগুলো নিয়ে আলোচনা করব। আরো একটা বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনায় থাকবে, সেটা ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী একটা হুমকি দিয়েছে। খুব কড়া একটা হুমকি দিয়েছে। হুমকিটা হচ্ছে যে ইরানের এখন থেকে ইসরায়েল একাই ইরানে আক্রমণ করবে, আর কারো আক্রমণ করার দরকার হবে না। অর্থাৎ আর কাউকে ইসরায়েলের পাশে দরকার হবে না। এটা হচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য। এই ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী আরো একটা কথা বলেছে, সেটা হচ্ছে যে সে বা তারা অর্থাৎ এই ইসরায়েল ইরানে এবং লেবাননে, ইরানের কথাটা স্পষ্ট করে নাই ওই ক্ষেত্রে, লেবাননের কথা বলেছে যে ইসরায়েল লেবাননে রাফাহ মডেল প্রয়োগ করবে। রাফাহ মডেলটা কি সেটা সে একেবারে অনেক গর্ব ভরে এটাকে আলোচনা করেছে, নিজের উচ্ছ্বাস প্রকাশ করে আলোচনা করেছে। মানে বিষয়টা এমন যে চমৎকার একটা কাজ করেছে এরকম। এটা নিয়েও একটু আলোচনা করব। মাঝখানে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটাও আমরা জেনে নিব। এর মধ্যে একটা শোক বার্তা দিয়ে আমরা খবরটা শুরু করি। সেটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের প্রধান যে রিপোর্টার বা প্রধান সমন্বয়ক মোহাম্মদ মেহেদী বা মেহেদী হাসান, তার বাবা গত রাতে ইন্তেকাল করেছেন রাত ২টার সময়। ১১ দিন তিনি আইসিইউতে ছিলেন। আপনাদের অনেকের কাছ থেকে তার চিকিৎসার ব্যাপারে হেল্প এসেছে। মোটামুটি ২-২.৫ লাখ টাকার মতো উঠেছিল তার চিকিৎসার জন্য। ১১ দিন আইসিইউতে থাকার পরে গত রাতে তিনি ইন্তেকাল করেছেন। আপনারা জানেন যে তিনি বড় ধরনের একটা সড়ক দুর্ঘটনায়, রাস্তার এপার থেকে ওপারে যাওয়ার সময় বড় ধরনের একটা সড়ক দুর্ঘটনায় গাজীপুরে তিনি আহত হয়ে হাসপাতালে ভর্তি হন এবং তারপর থেকে এ পর্যন্ত আইসিইউতেই ছিলেন। গত রাতে ইন্তেকাল করেন। তিনি একজন বড় আলেম ছিলেন এবং তার ছেলেও একজন হাফেজ। আমরা তাদের পরিবারের জন্য দোয়া করি, তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে কবুল করে নিক। এই কথা বলার পরে আমরা আমাদের আলোচনায় আসি। ইরানের হিট লিস্ট ১৩ জনের নাম প্রচার করেছে কে? ইরানের একটা পত্রিকা। পত্রিকাটার নাম হচ্ছে হামশাহির। এই পত্রিকাটা প্রচার করার পরেই এই ১৩ জনের লিস্ট সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। সারা বিশ্বে, মানে সব, বিশেষ করে ইসরায়েল আমেরিকার পত্রপত্রিকাগুলো এই ১৩ জনের লিস্টকে মোটামুটি লুফে নিয়েছে। হ্যাঁ, সেই ১৩ জনের শুরুতেই আছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, তারপরে হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তারপরে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী, এরপরে আমেরিকার সেন্টকমের প্রধান বা সেন্টকম কমান্ডার, এরপরে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী, এরপরে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী, তারপরে ইউরোপ থেকে আছে কয়েকজন। ইউরোপ থেকে আছে জার্মানির চ্যান্সেলর, তারপরে ফ্রান্সের প্রেসিডেন্ট, ব্রিটেনের প্রধানমন্ত্রী, এরপরে ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সেই লিস্টে আছে। সেই লিস্টে
আরো আরো কয়েকজন আছে, তার মধ্যে একজন হচ্ছে ইসরায়েলে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত। ইসরায়েলে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত। এরপরে ইসরায়েলের সেনাপ্রধান সেই লিস্টে আছে, ইসরায়েলের সেনাপ্রধান আছে সেই লিস্টে। এরকম ভাবে টোটাল 13 জনের এই লিস্ট। এখন এই 13 জনের এই লিস্টে দেখার পরে, এই লিস্টটা দেখার পরে, 13 জনের এই লিস্টটা দেখার পরে মোটামুটি পুরো ইউরোপ বলছে দেখো ইরান কাকে টার্গেট করতেছে, ইরান কাদেরকে টার্গেট করতেছে। এখন ইরানের ওই পত্রিকাটা এটা প্রচার করেছে কিসের সাথে, বলেছে যে দেখো আমাদের, সেই পত্রিকা বলছে আমাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতবা খামেনেই তার বাবার শোক অনুষ্ঠানে বা হচ্ছে জানাজা অনুষ্ঠানের পরে যে বার্তা পেশ করেছেন, সেই বার্তায় বলেছেন যে ইরানের জনগণ প্রতিশোধ চায়, আমরা প্রতিশোধ নেব এবং সেই প্রতিশোধে আমরা তাদেরকেই টার্গেট করব যারা আমাদেরকে টার্গেট করেছে। এরপরই এই পত্রিকাটি বলেছে দেখো এই টার্গেটে কোন 13 জন আছে তাদের লিস্ট, এরা মৃত্যুর আগেও শান্তি পাবে না, মৃত্যুর পরেও শান্তি পাবে না, এরকম ভাবে পত্রিকাটি শেয়ার করেছে। শেয়ার করার পরে যখন আন্তর্জাতিকভাবে এটা ব্যাপক পরিমাণে মানে একটা আলোড়ন সৃষ্টি করেছে, তারপর পত্রিকাটি ওই লিঙ্কটাকে সরিয়ে ফেলেছে, কিন্তু পত্রিকা লিঙ্কটি শেয়ার করেছে। এখন প্রশ্ন হচ্ছে, যেমন ধরুন এখানে নেতানিয়াহু হচ্ছে 1 নম্বরে, ডোনাল্ড ট্রাম্প 2 নম্বরে, মার্কো রুবিও আছে, তারপরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিটার হেগসেথ আছে, ব্রান্ড কুপার আছে, মার্কিন সেন্ট্রাল প্রধান, ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবে আছে, তারপরে হচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস আছে, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডন সার আছে, ইসরায়েলের সেনাপ্রধান ইয়ল জামির আছে, তারপরে হচ্ছে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আছে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আছে, জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিক মার্জ আছে। কিন্তু যদি আপনি এভাবে হিসাব করেন যে এখানে আরো অনেক ব্যক্তি আছে যারা হচ্ছে এই যুদ্ধের সাথে আরো বেশি সরাসরি যুক্ত, যেমন ধরুন তাদের মধ্যে একজনকে এভাবে বলা যায় যে ইসরায়েলের দুজন মন্ত্রী, একজন না দুজন মন্ত্রী, উগ্রমন্ত্রী যারা যারা একেবারে সরাসরি এই জিনিসগুলোকে উগরে দিয়েছিল, তাদের মধ্যে একজন হচ্ছে ইতামার বেন গভির, আর একজন হচ্ছে ইসরায়েলের অর্থমন্ত্রী। এরপরে মার্কিন সিনেটর, এই যে 2 দিন আগে মারা গেল লিন্ডসে গ্রাহাম। এছাড়াও আরো অনেকজনের নাম হয়তো এখানে আপনি বলতে পারেন যে এটার মধ্যে আরো অনেকজনের নাম থাকতে পারে, কেন তার নাম নাই, যেমন ধরেন মেলোনির নাম কেন এখানে, আমার কাছে এখনো পর্যন্ত এই লিস্টে মনে হয় না যে মেলোনির নাম এখানে কেন। হ্যাঁ, তারপরে হচ্ছে স্মোট্রিচ নাই, হ্যাঁ, এটা একটা ব্যাপার। এরপরে হচ্ছে এখানে আরো অনেকগুলো বিষয় আছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই পত্রিকাটা এরকম নামগুলো প্রচার করে কি করতে চায়, তার আসলে উদ্দেশ্যটা কি, এটা একটা বড় প্রশ্ন। যে এই পত্রিকার এই নামগুলো প্রচারের মাধ্যমে তার উদ্দেশ্যটা কি, এ কি আসলেই ইরানের পক্ষে কোনো প্রোপাগান্ডা চালাচ্ছে, নাকি ইরানের বিপক্ষে, ইরানের বিরুদ্ধে যারা আছে তাদের জন্য প্রোপাগান্ডা চালাচ্ছে, এরকম একটা বিষয় সামনে আসে। কারণ হচ্ছে এরকম একটা নাম প্রচারের মাধ্যমে মূলত যারা এই ট্রাম্প, নেতানিয়াহু এদের বিপক্ষে ইউরোপে ছিল, ইউরোপে আমেরিকাতে, তারাও এখন তাদেরকে সাপোর্ট দিবে যে দেখো হ্যাঁ ইরান তোমাদেরকে এইভাবে টার্গেট করেছে, ইরানের পত্রিকা সরাসরি নাম দিয়ে টার্গেট করেছে, তাহলে তো এই লিডারদেরকে আমার সাপোর্ট দেওয়াই দরকার, এরকম একটা বিষয় তারা সামনে নিয়ে আসবে। সুতরাং ওই দিক থেকে মনে হয় যে এটা আসলে ইরানের পক্ষের নাকি ইরানের বিপক্ষের, ইরানের জন্য হয়ে কাজ করছে এরা নাকি মোসাদের হয়ে কাজ করছে, যে এই লিস্ট তার প্রকাশ করার দরকার কি, এটা গেল এক। দ্বিতীয় আরেকটা হচ্ছে যে এই লিস্ট প্রকাশ করার মাধ্যমে সে যে বরত্ব দেখাচ্ছে আসলে সেটা কত, যেমন ইরান এর আগে বলেছে আমি অমুককে টার্গেট করবো, সমুককে টার্গেট করবো, একে টার্গেট করবো, ওকে টার্গেট করবো। ইরান কাকে টার্গেট করতে পেরেছে? এই যে গত যে যুদ্ধটা এ পর্যন্ত গেল, সেই যুদ্ধের যদি হিসাব করা হয়, হ্যাঁ ঠিক আছে, যুদ্ধে হরমুজ প্রণালীর মাধ্যমে আমেরিকাকে ঘায়েল করার চেষ্টা করেছে, আমেরিকার বিভিন্ন ঘাঁটিতে হামলা করেছে, যেমন এখনো বলতেছে যে হচ্ছে ইরান গত 2 দিনে আমেরিকার অনেক ঘাঁটিতে আক্রমণ করেছে, সেই ঘাঁটিগুলোর মধ্যে হচ্ছে বাহরাইনে আছে আমেরিকার ঘাঁটি, তারপরে হচ্ছে কুয়েতে, কাতারে, এই সমস্ত জায়গায় আমেরিকার ঘাঁটিতে আক্রমণ করেছে। গত 3-4 দিন ধরে এই আক্রমণ পাল্টা আক্রমণ চলছে, কিন্তু একটা রাডারে যদি হচ্ছে ইরান 10 বার আক্রমণ করে, একটা রাডারে, ধরেন বাহরাইনের আমেরিকার একটা সামরিক ঘাটে একটা রাডার আক্রমণ করতেছে 10 বার,
ভাই আপনি একটা রাডার 100 বার আক্রমণ করেন আর একবার আক্রমণ করেন, একই জিনিস প্রায় বলতে গেলে। গেল একটা। দ্বিতীয় হচ্ছে যে এই যে লোকদেরকে হিট লিস্টে রাখা হলো, এর বাইরে আরো অনেক হিট লিস্টে থাকতে পারে। এখন এদেরকে ইরানের টার্গেট করার মতো কোনো ক্যাপাসিটি আছে কিনা? সুলাইমানিকে হত্যা করার পরে ইরান বারবার বলেছিল যে আমি টার্গেট করবো, আমি টার্গেট করবো, আমি টার্গেট করবো, আমি প্রতিশোধ নেব। তারপরে হচ্ছে হিজবুল্লাহ প্রধানকে হত্যা করার পরে ইরান বলেছিল আমি টার্গেট করবো, আমি টার্গেট করবো, আমি প্রতিশোধ নেব। ইরানের মাটিতে হামাসের প্রধানকে হত্যা করার পরে ইরান বলেছিল আমি টার্গেট করবো, এটা প্রতিশোধ নেব এবং এটা প্রতিশোধ নিতেই হবে। এবং এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের পরেই ইরান তার জনগণকে ব্যাপকভাবে মোবিলাইজ করে এরকম একটা পরিস্থিতি তৈরি করেছিল যে হ্যাঁ, জনগণ চাচ্ছে এটার প্রতিশোধ, আমি এই প্রতিশোধ নেবই। কিন্তু এখনো পর্যন্ত সেই ধরনের কোনো প্রতিশোধ আমরা দেখিনি। না ইসরায়েলের কোনো এই ধরনের হচ্ছে বড় ধরনের কোনো ঊর্ধ্বপদস্থ কাউকে টার্গেট করতে পেরেছে, না আমেরিকার। এরই মধ্যে আমেরিকার ইসরায়েলের চ্যানেল 12 একটা খবর প্রকাশ করেছে, সেটা হচ্ছে যে আমেরিকার প্রেসিডেন্ট যখন তুরস্কে ছিল, তুরস্কের রাজধানীতে ছিল, ন্যাটো সম্মেলনে যোগ দিতে এসেছিলেন, তখন নাকি তাকে ইরান হত্যা করার পরিকল্পনা করেছিল এবং পশ্চিমা গোয়েন্দা সাপোর্টের কারণে তাকে হত্যা করতে পারে না এবং সে এই যাত্রায় বেঁচে যায়, এরকম একটা খবর। আর একই সাথে ওই সময় ট্রাম্প যে তুরস্ক থেকে চলে যাওয়ার সময় সে যে বিমানে এসেছিল সেই বিমান না গিয়ে সে বিমান পাল্টে তারপর হচ্ছে আগের বিমানে, অর্থাৎ তার পুরাতন বিমানে চড়ে তারপরে হচ্ছে তুরস্ক থেকে চলে গিয়েছিলেন হঠাৎ করে, মানে শেষ মুহূর্তে বিমান পরিবর্তন করেছেন। এই কারণগুলোতে তখনও বলা হয়েছিল যে এখানে হয়তো একটা তার নিরাপত্তাজনিত ঝুঁকি ছিল সামনে। পরবর্তীতে সেটার ব্যাপারে আমেরিকা থেকে বিশ্লেষণ বা ব্যাখ্যা এসেছে এরকম যে কাতারের দেওয়া যে বিমানে করে তিনি এসেছিলেন সেই বিমান অনেক বড়, বিমান অনেক সুন্দর, কিন্তু সেই বিমানে যে পরিমাণ তার হচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেম মানে ডিফেন্স সিস্টেম দরকার সে পরিমাণে ডিফেন্স সিস্টেম এখনো পর্যন্ত সেট আপ করা হয়নি, যে কারণে আসার সময় ঠিক আছে কিন্তু যাওয়ার সময় তার সন্দেহ আরো বেশি। সেজন্য সে তার পুরাতন বিমান যেটায় তার প্রতিরক্ষা সিস্টেমটা আরো বেশি জোরালো সেটা ব্যবহার করে গেছেন, এরকম একটা কথা। কিন্তু এই যে ইরানের হিট লিস্টের আগেই হচ্ছে ট্রাম্প বলেছেন যে ইরান আমাকে টার্গেট করেছে এবং ইরান যে আমাকে টার্গেট করতেছে সে টার্গেটে আমি হচ্ছে 1 নম্বর লিস্টে, যতগুলো লিস্ট আছে সবগুলোতে আমি 1 নম্বরে, এটা ট্রাম্প বলেছেন। এরপরে ইরানের এই পত্রিকাটা এরকম একটা লিস্ট শেয়ার করেছে, শেয়ার করার পরে যদিও সে লিঙ্কটা তুলে দিয়েছে কিন্তু লিস্টটা শেয়ার করেছে। এরপরে হচ্ছে ইসরায়েলি চ্যানেল বলছে যে ট্রাম্পকে হত্যা করার জন্য ইরান এরকম পরিকল্পনা করছে। এখন এই সবগুলো আপনি যদি ইরানের পক্ষে হয়ে তাকান, ইরানের চোখ দিয়ে বা ইরানের পক্ষের চোখ দিয়ে তাকান, তাহলে আপনি দেখবেন যে হ্যাঁ, ইরান গোয়েন্দা দিক থেকে অনেক শক্তিশালী হচ্ছে। ট্রাম্পকে হত্যা করার মতো হচ্ছে পরিকল্পনা সে করে ফেলেছিল, অল্প একটুর জন্য তাকে হত্যা করতে পারে নাই। এখনো পর্যন্ত তার হচ্ছে 13 জনের লিস্ট অলরেডি তৈরি করে ফেলেছে এবং 13 জন হচ্ছে ইউরোপ আমেরিকার গুরুত্বপূর্ণ রাষ্ট্রনেতা, মানে সাধারণ ব্যক্তি অথবা সেনাপ্রধান, সামরিক কমান্ডার, মন্ত্রী পর্যায়ে না, রাষ্ট্রপ্রধান বেশিরভাগই। সুতরাং সেই লেভেলের লোকদেরকে হত্যা করার পরিকল্পনা করে সে আবার হচ্ছে মানে ছবি শেয়ার করেছে যে ওপেন চ্যালেঞ্জ। এটা একটা বিশাল ব্যাপার যদি এটা এরকম ভাবে হয় ইরানের পক্ষ থেকে দেখেন। আর যদি উল্টা দিক থেকে দেখেন যে ট্রাম্প যে একটা ক্লাইম্যাক্স তৈরি করার চেষ্টা করছে, ট্রাম্প এবং ইসরায়েল যে একটা ক্লাইম্যাক্স তৈরি করার চেষ্টা করছে যে দেখো তোমরা আমাকে যে ছেড়ে যাচ্ছ, আমাকে যে ছেড়ে যাওয়ার কথা চিন্তা করছো, আমি তোমাদেরকে নাকি হচ্ছে সবচাইতে বড় শত্রু, আমি এখন তোমরা এখন আমার কথা অনুযায়ী আমার পক্ষে দাঁড়াচ্ছ না। হ্যাঁ, এই মধ্যপ্রাচ্যে আমাকে ছেড়ে তোমরা এখন হচ্ছে ইরানের সাথে বিভিন্ন ধরনের চুক্তি করতেছো, যেই চুক্তি আমি বারবার বলতেছি এই চুক্তি তোমার পক্ষে যাবে না, ইরানকে বিশ্বাস করা যাবে না। দেখো সেই ইরান তোমাদেরকে পর্যন্ত হচ্ছে হিট লিস্টে রাখছে, শুধুমাত্র আমাকে রাখে নাই, আমার পাশেই তোমাকে রাখছে, আমার নিচেই তোমাকে রাখছে হিট লিস্টে। এই বার্তাটা ইরানের গোয়েন্দা সংস্থা দিতে পারে তাদেরকে। যেমন ট্রাম্প অলরেডি হচ্ছে ইউটার্ন নিয়েছে, ট্রাম্প বলছে হ্যাঁ ইসরায়েলের সাথে আমার যত যাই হোক কিন্তু আমি তো হিট লিস্টে, সুতরাং এই ইরানের বিরুদ্ধে ইসরায়েলের পক্ষে আমার দাঁড়াতেই হবে এবং ইসরায়েল যা করে সেটার পক্ষে আমার কাজ করতে হবে। এরই মধ্যে আবার ইসরায়েল বলছে যে না, আমি একাই ইরানকে হামলা করার জন্য যথেষ্ট, সেটার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি এবং একাই আক্রমণ করব। এই যে পুরো ক্লাইম্যাক্সটা, এই জন্য আমার কাছে মনে হয় যে ইরানের পত্রপত্রিকা যেটা শেয়ার করেছে এটা হয়তো বুঝে অথবা না বুঝে এমনভাবে কাজটা করেছে যে এটা মূলত ইরানের চেয়েও ইসরায়েলের পক্ষে বেশি কাজ করছে। এবং এরকমও হতে পারে যে ইরানের মধ্যে থাকা ইসরায়েলের গোয়েন্দা সংস্থার পক্ষ থেকেও এটা ছাপানো হতে পারে। এখন যে পত্রিকাটা এটা ছেড়েছে সেই পত্রিকাটার ব্যাপারে যদি বলা হয়, এই পত্রিকাটা আসলে ইরানের সরকার, বিশেষ করে বিপ্লবী গার্ডের খুব কাছাকাছি ধারণার একটা
একটা ঘরানার একটা পত্রিকা, খুব বড় বা খুব যে একেবারে বিশাল টাইপের হচ্ছে ইরানে নাম করা পত্রিকা সেরকম না, ছোটখাটো মানের একটা পত্রিকা, কিন্তু এই পত্রিকাটা এই খবরের মাধ্যমে সারা বিশ্বে এখন নিজের নাম ছড়িয়ে দিয়েছে। গেল এটা। এরপরের ঘটনা কি? এরপরের ঘটনা হচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলছে আমরা দক্ষিণ লেবাননে রাফা মডেল প্রয়োগ করব। এখন সে ইরানের ব্যাপারে যেটা বলেছে সেটা তো বললাম, যে ইরানের ব্যাপারে বলেছে যে ইসরায়েল একাই আক্রমণ করতে পারবে, কাউকে দরকার নাই, সেটার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি, সেটার জন্য আমি আমার সেনাবাহিনীকে প্রস্তুত করে রেখেছি। বাদ গেল সেটা। রাফা মডেলটা কি? সে নিজে বলছে, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী নিজে বলছে যে রাফা মডেল হচ্ছে আমরা রাফাকে মাটির সাথে গুঁড়িয়ে দিয়েছি। আমরা রাফাকে যখন মাটির সাথে গুঁড়িয়ে দিলাম, গাজা ভূখণ্ডের রাফা যে এলাকাটা মাটির সাথে যখন গুঁড়িয়ে দিলাম, রাফায় আর কোনো লোক থাকার মতো কোনো পরিস্থিতি ছিল না, এবং সেখানে কোনো জায়গায় কেউ লুকিয়ে যে আমাদের উপরে আক্রমণ করবে সেটারও কোনো সুযোগ ছিল না, সাধারণ মানুষও ছিল না, আর কেউ আক্রমণ করার সুযোগ পায়নি। তখন কি করেছে? তখন তারা রাফা থেকে অন্য এলাকায় গিয়েছে। আমরা রাফার এক একটা এলাকাকে ঘোষণা দিয়ে দিয়ে বলেছি যে এই এলাকায় আজকে আক্রমণ করব, তোমরা এখান থেকে সরে যাও। তারা সরে যেতে পারলে গিয়েছে, না যেতে পারলে আমরা তাদেরকে এই মাটি, ধুলা, বালু, পাথর এবং সিমেন্ট, বিল্ডিং সবকিছুর সাথে একত্রে গুঁড়িয়ে দিয়েছি। অর্থাৎ কোনো জীবিত মৃত কোনো কিছুই আমি আস্ত দাঁড়া করায় রাখি নাই, সবকিছু শেষ করে দিয়েছি। তার কথা এগুলো, যে এভাবে আমরা রাফায় সফল হয়েছি এবং সফলতার মাধ্যমে আমরা দেখিয়েছি যে ইসরায়েলের সামনে কোনো কিছু দাঁড়াতে পারে না। এটা দেখানোর পরে আমরা এই রাফা মডেল গাজার অন্যান্য এলাকায় প্রয়োগ করেছি, এবং প্রয়োগ করার মাধ্যমে যে ওই সমস্ত জায়গায় জীবিত যদি কিছু থাকেও, কোনো মানুষজনও যদি থাকে, তারা মাটির উপরে নেই, মাটির নিচে আছে, টানেলে আছে অথবা মাটির নিচে লুকিয়ে আছে, যেভাবেও। সুতরাং এই রাফা মডেল প্রয়োগের মাধ্যমে তার কথা হচ্ছে আমরা কি করেছি, আমরা ওই মডেলটা আস্তে আস্তে গাজার অন্য অন্য জায়গায় প্রয়োগ করে এখনো পর্যন্ত গাজার প্রায় 80% জায়গা আমাদের কন্ট্রোলে নিয়ে এসেছি। এবং তার কথা হচ্ছে শুধুমাত্র আমাদের কন্ট্রোলেই না, বিষয়টা এরকম না যে আমি সেনাবাহিনী দিয়ে হচ্ছে ঘেরাও করে রেখেছি, সেরকম না, সেখানে আর কোনো লোক প্রবেশ করতে পারছে না, এবং ওটা পুরোপুরি এখন আমাদের জায়গা। এটা তারা দক্ষিণ লেবাননে প্রয়োগ করবে, এটা হচ্ছে তার কথা। তার মানে হচ্ছে কি, যে দক্ষিণ লেবাননে যে সমস্ত বসতিপূর্ণ জায়গা আছে সেই জায়গাগুলোকে আমি মাটির সাথে মিশিয়ে দেব, সেই জায়গায় যত মানুষ আছে আমি তাদের সবাইকে হত্যা করব, সেখানে কোনো একটা জীবকে আমি বাঁচতে দেব না। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে সেখানে প্রচুর পরিমাণে হচ্ছে গাছ তারা কেটে ফেলেছে, উঠিয়ে দিয়েছে, উগড়ে দিয়েছে। তারপরে হচ্ছে সেখানে যে সমস্ত ফসলই জমি ছিল, ধরেন যে সমস্ত ফসল সেখানে হয়, সবজি হোক, তারপরে ধান, গম, যাই হোক, সেই ফসলগুলোর উপরে তারা এমন সব ঔষধ বা রাসায়নিক দ্রব্য ছিটিয়ে দিয়েছে যে ওগুলো সব মারা গেছে। অর্থাৎ মাটির উপরে সবকিছু তারা মেরে ফেলার যে পরিকল্পনা, সেটা সে স্পষ্টভাবে নিজে বলেছে যে আমরা এই পরিকল্পনা নিয়ে দক্ষিণ লেবাননে আগাচ্ছি, এবং দক্ষিণ লেবাননের যে জায়গাগুলো আছে ওই জায়গাগুলোতে আমরা যখন হচ্ছে কোনো বিল্ডিং থাকবে না, কোনো বাড়িঘর থাকবে না, কোনো মানুষজন থাকবে না, তখন তার কেউ আসতেও পারবে না। সুতরাং ওই জায়গাটা আমাদের হয়ে যাবে। এটা হচ্ছে তার এই পরিকল্পনা, এবং সে বলছে যে এই পরিকল্পনা নিয়ে আমরা গেছি। কে বলছে? ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী, যে সেনাবাহিনীকে পুরো পরিচালনা করে যুদ্ধ চালানোর ক্ষেত্রে নেতানিয়াহুর পরে দ্বিতীয় ক্ষমতাধর যে ব্যক্তি, সে এভাবে বলেছে, এভাবে বলেছে, এভাবে বলেছে। এটা কেন বলছি জানেন? কোনো একটা দেশ অন্য কোনো একটা দেশে এই ধরনের সাধারণ মানুষকে হত্যা বা গণহত্যা, অথবা তাদের কথা অনুযায়ী যে মিলিটারি অপারেশন যখন চালায়, তখন সে বলে যে হ্যাঁ আমরা সর্বোচ্চ মানে কি বলে কেয়ার করতেছি যে সাধারণ মানুষ যেন এটা মারা না যায়, সাধারণ মানুষের জানমাল নিরাপত্তার জন্য আমরা সবকিছু করব, সবকিছু করার চেষ্টা করতেছি, তারপরেও যদি হচ্ছে সাধারণ মানুষ দু একজন হচ্ছে নিহত হয় তাহলে সেটা আমরা খতিয়ে দেখবো, এরকম ভাবেই সব দেশগুলো বলে। কিন্তু সে ওপেনলি বলতেছে যে আমার কাজই হচ্ছে সাধারণ মানুষকে মারা এবং তাদেরকে জাতিগত নিধন করা, এটা তার মুখের কথা। অথচ তারপরেও দেখবেন কেউ যদি তখন তাদের বিরুদ্ধে বলে যে তুমি জাতিগত নিধন করতেছো, বলছেন না 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 তুমি আমাকে হচ্ছে দোষ দিচ্ছ আমি ইহুদি হওয়ার কারণে, মানে একটা বর্ম পরে আর কি, ওই যে অ্যান্টিসেমিটিজম যে বর্মটা। যাই হোক, এই হচ্ছে পরিস্থিতি। ইরান আমেরিকার মধ্যে পাল্টা আক্রমণ, পাল্টা আক্রমণ। আমেরিকা ইরানের উপর আক্রমণ করছে, ইরানের 140টা জায়গায়, 150টা জায়গায়, বিভিন্ন জায়গায় আক্রমণ করতেছে। ইরান আবার আমেরিকার এই অঞ্চলে যে সমস্ত ঘাঁটিগুলো আছে সেগুলোতে আক্রমণ করতেছে। এটা চলতেছে, হরমুজ প্রণালী বন্ধ আছে। এই হচ্ছে যুদ্ধ পরিস্থিতির সর্বশেষ খবর। আজ এখানেই রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।